আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা 10 এ পড়তেছো অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, সবার যে সমস্যা, যে অধ্যায়টা নিয়ে উচ্চতর গণিতের, সেই অধ্যায়টা আজকে ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চভাবে বুঝতে পারবে। এই সমতলীয় ভেক্টর, এই উচ্চতর গণিতের যে অধ্যায়টা আছে, অনুরোধ থাকবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি চ্যালেঞ্জ করতেছি যে আজকের ক্লাসের পর এই সমতলীয় ভেক্টরের যতটুকু বেসিক তোমার জানা দরকার, তুমি সবটুকু ভালোভাবে বুঝতে পারবে। অনেকের কাছে এই অধ্যায়টা অনেক কঠিন লাগে, কিন্তু আমি বলবো যে আজকের ক্লাসটা তুমি করো, তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা পারবে। যে সমতলীয় ভেক্টর, এখান থেকে যে যে কনসেপ্ট গুলো জানতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো তোমরা প্রত্যেকেই জানতে পারবে এবং ম্যাথ সলিউশন করতে পারবে, এবং সিকিউ এমসিকিউ সব ক্লাস ইনশাল্লাহ আসবে। অনেকের কাছে যেহেতু এই অধ্যায়টা অনেক কঠিন, তাই আবারও বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আজকের এই ক্লাসটি করো। আর কমেন্ট বক্সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কিনা সেটা লিখে জানাও। যদি অ্যাকসেপ্টেড লিখতে পারো, তাহলে আমি চ্যালেঞ্জ করতেছি আজকের ক্লাসের পর তুমি এই অধ্যায় থেকে যাবতীয় ম্যাথ সলিউশন করতে পারবে এবং এই অধ্যায়টা ভালোভাবে তোমার আয়ত্ত হবে। লক্ষ্য করো, আমাদের যে সমতলীয় ভেক্টর, এইটা দ্বারা কি বোঝায়, এই অধ্যায়টা দ্বারা কি বোঝাচ্ছে। সমতল বলতে কি জানো? একটা তল যেটা হচ্ছে সমান। এখন এইখানে সমতলীয় বলতে 2D বস্তুকে বোঝায়। আমাদের পৃথিবীতে আমরা যা কিছু বাস্তবে দেখি, সেগুলো আসলে 3D বস্তু। 3D বস্তু মানে কি? এগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। বাট যদি উচ্চতাটা বাদ দেই, তাহলে দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের 2D। আর সেটাই হচ্ছে একটা সমতল বা একটা পৃষ্ঠ। এটা হচ্ছে কি? সমতল। এই পৃষ্ঠ যেটা, সেটাই হচ্ছে সমতল। আর এই সমতলে যে ভেক্টর থাকবে, সেটাই হচ্ছে সমতলীয় ভেক্টর। আচ্ছা, এখন মেইন যে কথা, সেটা হচ্ছে আমাদেরকে এই এই অধ্যায়ের মধ্যে কি কি আছে, এই বিষয়গুলো জানতে হবে। লক্ষ্য করো, ভেক্টর এই জিনিসটা আগে বুঝতে হবে যে ভেক্টর জিনিসটা কি। যারা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়টা তোমরা পড়েছিলে তোমাদের, তারা আজকের এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। কে পারবে? যারা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়েছো, স্কেলার রাশি, ভেক্টর রাশি। এখান থেকে কিন্তু বেশ কিছু কনসেপ্ট আজকের এই ক্লাসেও থাকবে। আচ্ছা, প্রথমেই আমাদেরকে জানতে হবে যেটা এই অধ্যায়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি কি এবং এদের মধ্যে পার্থক্য কি। ওকে, দেখো স্কেলার রাশি কি। আচ্ছা, স্কেলার রাশি কি তোমরাই বলো তো। তোমরা যারা দ্বিতীয় অধ্যায় পড়েছো ফিজিক্সে, তোমরা এটা পারবা। স্কেলার রাশি হচ্ছে শুধু মান আছে কিন্তু দিক নেই, অর্থাৎ এটাকে বলা হয় অদিক রাশি, মানে এটার কোনো দিক নেই। এখন কেমন সেটা? সাপোজ তুমি বাজারে গেছো, সব বাজারে যাওয়ার পর তুমি এক কেজি কি কিনবা? আলু কিনবা। দেখা যাচ্ছে এইখানে তোমার আলু সাজানো আছে দোকানে, ঝুড়িতে আলু সাজানো আছে। এখান থেকে তোমাকে 1 কেজি আলু দেবে দোকানদার। তাহলে এইখানে তুমি 1 কেজি বলছো, এই যে কেজি, কেজি হচ্ছে কি? এটা একটা ভর। তাহলে এই ভর কিন্তু একটা স্কেলার রাশি, কেননা এখানে দিকের কোনো প্রয়োজন নেই। তুমি কি এইভাবে বাজারে গিয়ে বলবে যে আমাকে ডান সাইড থেকে 1 কেজি আলু দিন? বা তুমি কি বলবে এই আলুটার ডান সাইড থেকে দিন? এটা কিন্তু তুমি বলতে পারবে না, অর্থাৎ কোনো দিক উল্লেখ করতে পারবে না। তুমি কি গিয়ে বলতে পারবে যে আমাকে বাম সাইড থেকে 1 কেজি টমেটো দিন? বলতে পারবে না, তাহলে কিন্তু তোমাকে পাগল বলবে। সো এই যে ভর, এই ভরের ক্ষেত্রে তুমি জাস্ট গিয়ে বলো যে আমাকে 1 কেজি আলু দিন অথবা 1 কেজি টমেটো দিন, যাই বলো। এই ভরটাতে যেহেতু আমাদের দিকের কোনো প্রয়োজন হচ্ছে না, শুধু মান দ্বারা প্রকাশ করতেছি, ভর একটা মান, তাহলে এইগুলোকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি। এখানে কোনো দিকের উল্লেখ নাই। বাট কথা হচ্ছে আমাদের অধ্যায়ের নাম ভেক্টর। ভেক্টর রাশি তাহলে কি? আশা করি ধরতে পারছো। দেখো ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি? সাপোজ তোমার একজন বন্ধু, তোমরা দুইজন বন্ধু, তোমরা একটা নতুন শহরে গেছো। শহরে যাওয়ার পর তোমার বন্ধু সাপোজ কোনো একদিকে গেছে, তোমাকে এখানে রেখে সে কোনো একদিকে বাজার করতে গেছে, সাপোজ এইখানে গেছে। এখন তুমি আছো হচ্ছে এইখানে। এখন তুমি তোমার বন্ধুকে খুঁজে পাচ্ছ না। তুমি এখান থেকে এখানে গেলে, এখান থেকে আবার এখানে দেখলে যে তোমার বন্ধুকে তুমি খুঁজে পাচ্ছ না। তুমি কি করবে? অবশ্যই ফোন করবে তোমার বন্ধুর কাছে। তোমার বন্ধু যখন ফোন রিসিভ করবে, এখন তোমার বন্ধু যদি বলে যে তুমি কোথায় আছো, তোমার বন্ধু তোমাকে বলতেছে তুমি এখন কোথায়। সাপোজ তুমি বলতেছো যে আমি এই জায়গায় আছি বা এই বাজারে আছি। সো বলে দিলে যে আমি একটা নদীর তীরে আছি, মানে বা একটা ব্রিজে আছি।
সো তোমার বন্ধু এখন সেই ব্রিজটা চেনে, তোমার বন্ধু বলল যে তোমার থেকে আমি 2 কিলোমিটার দূরে আছি, 2 কিলোমিটার দূরে আছি। আচ্ছা, এখন তুমি যে একটা মান শুনলে যে তোমার কাছ থেকে তোমার বন্ধু 2 কিলোমিটার দূরে আছে, এখন তুমি বলো তুমি কি এই মানটা দিয়ে তোমার বন্ধুর কাছে যেতে পারবে? পারবে না। কারণ কি, সে কিন্তু বলে দেয়নি যে 2 কিলোমিটার কোন দিক, এইদিকে 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 এইদিকে। 2 কিলোমিটার তুমি তো এইদিকেও যেতে পারো, এইদিকেও যেতে পারো। তাহলে তোমার বন্ধু একটা মান বলে দিল 2 কিলোমিটার, কিন্তু দিকের কথা উল্লেখ করলে না। সো তুমি কি বলবো? অবশ্যই বলবা যে কোথায়। তুমি অবশ্যই তোমার বন্ধুকে বলবে কোথায়, কোন দিকে 2 কিলোমিটার। সো তখন কিন্তু তোমার বন্ধু বলে দিবে যে তুমি তোমার জায়গা থেকে, তোমার হচ্ছে সাপোজ উত্তর পাশে, তোমার জায়গা থেকে উত্তরের দিকে 2 কিলোমিটার চলে আসো। তাহলে যখন তোমার বন্ধু বলবে তোমার জায়গা থেকে উত্তরের দিকে, এই যে দিকে বললো, পাশাপাশি বলে দিল 2 কিলোমিটার, অর্থাৎ এখানে একটা মান আছে, পাশাপাশি একটা দিক উল্লেখ করলো। সো এইটাকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ ভেক্টর রাশির ক্ষেত্রে কি হয়, মান ও দিক উভয়ই উল্লেখ থাকে। তার মানে যেহেতু আমাদের অধ্যায়ের নাম ভেক্টর, তাহলে তোমরাই বলো এখানে কিসের কিসের উল্লেখ থাকবে? অবশ্যই মানের উল্লেখ থাকবে, পাশাপাশি দিকের উল্লেখ থাকবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন লক্ষ্য করো, সেই মান ও দিক উভয়ই থাকবে আমাদের ভেক্টর রাশিতে। এই যে আমরা ভেক্টর রাশি সম্বন্ধে তাহলে জানলাম যে ভেক্টর, এই অধ্যায়টা পড়ার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস দেয়া থাকবে যেগুলোর মানও থাকবে, পাশাপাশি কি থাকবে বলো, দিকও থাকবে। শুধু মান থাকবে না, অর্থাৎ স্কেলার হবে না, মান দিক উভয়ই একসাথে থাকবে। সো এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের কনসেপ্ট। এখন লক্ষ্য করো, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এখন আমাদের অধ্যায়ের নাম ভেক্টর, এইটা জানার জন্যই এর যে একটা পার্থক্য আছে স্কেলারের সাথে, যার কারণে আমরা স্কেলার রাশি সম্বন্ধে একটু জানলাম। লক্ষ্য করো, দ্বিতীয় যে কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর প্রকাশের পদ্ধতি। এটা নিয়ে একটু আমি আলোচনা করতে চাই যে ভেক্টর প্রকাশের পদ্ধতি কি। আচ্ছা, তোমাদেরকে আমি সাপোজ দেখাই যে এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। দেখো, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায় লক্ষ্য করো। এখানে এটা আমি যদি এইভাবে আঁকি, এটা হচ্ছে আমাদের একটা রেখা, বাট আমরা এই পাশে কি দেব, তীর চিহ্ন দিব। এখন কথা হচ্ছে এইটাকে আমরা বলবো হচ্ছে একটা ভেক্টর। এখন এইটাকে আমরা কেন ভেক্টর বলবো? কারণ হচ্ছে এটা কিন্তু বুঝাচ্ছে এই দিকে, বুঝাচ্ছে, বুঝাচ্ছে কিনা বলো। যেহেতু এর মাথায় একটা তীর চিহ্ন দেয়া আছে, তার মানে এটা দ্বারা আমরা কি বুঝতে পারছি যে এই বস্তুটা এই দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা দিকের ব্যাপার আছে। পাশাপাশি সে কিন্তু বলে দিচ্ছে এখানে তার একটা নিশ্চয়ই মান আছে, আছে কি না বলো, তার একটা দৈর্ঘ্য আছে। তাহলে দৈর্ঘ্য বা মান আছে, পাশাপাশি দিক আছে, তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর। এটা কি, এটা হচ্ছে একটা ভেক্টর। এখন কথা হচ্ছে এই ভেক্টর প্রকাশের পদ্ধতি কি, লক্ষ্য করো। আমাদের এই যে ভেক্টরটা আছে, সো এই ভেক্টরের এইখানে হচ্ছে আমাদের শুরুর পয়েন্ট। কারণ এই ভেক্টরটা শুরু হয়েছে কোথা থেকে, এই পয়েন্ট থেকে শুরু হয়েছে। তাহলে এই পয়েন্টকে আমরা বলবো শুরুর পয়েন্ট অথবা আদি পয়েন্ট। সো এই আদি পয়েন্টকে আমরা এ বললাম, সাপোজ এটা হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট বা আদি পয়েন্ট। সো এই ভেক্টরের আদি পয়েন্ট এ, এবং এই যে এইখানে যে শেষ পয়েন্টটা, পয়েন্ট, এটা শেষ পয়েন্ট। সো এই শেষ পয়েন্টকে আমি ধরলাম হচ্ছে বি। তার মানে এটাই হচ্ছে ভেক্টর প্রকাশের পদ্ধতি। লক্ষ্য করো, এখানে এবি হচ্ছে একটা ভেক্টর, এখন আমি বলতে পারবো। কারণ কি, কারণ হচ্ছে এটাতে একটা নির্দিষ্ট মান আছে, পাশাপাশি এটাতে একটা দিক প্রকাশিত হচ্ছে। তাহলে এটার নাম কি, এ বি। অর্থাৎ ইনিশিয়াল পয়েন্টে এ রাখতে হবে এবং শেষ পয়েন্টে বা টার্মিনাল পয়েন্টে বি রাখতে হবে। তাহলে এ বি, এটা হচ্ছে কি, এ বি হচ্ছে আমাদের একটা ভেক্টর। কারণ কি, কারণ এই এবির কি আছে, মান আছে, দিক আছে। এখন এই যে এবি ভেক্টর, এটাকে আমি কিভাবে লিখবো? এটাকে যদি তুমি শুধু এবি লিখো তাহলে কিন্তু হবে না, তোমাকে এইভাবে লিখতে হবে, এবি উপরে একটা এই চিহ্নটা দিতে হবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে এবি ভেক্টর বোঝাচ্ছে। এবি কি বোঝাচ্ছে, ভেক্টর বোঝাচ্ছে। ওকে, কথা কি ক্লিয়ার? তাহলে এবি ভেক্টর। সো এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, এবি উপরে এইরকম তীর চিহ্ন দেবো, অর্থাৎ এবি ভেক্টর বোঝাচ্ছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন লক্ষ্য করো, এই যে এবি ভেক্টরের এইখানে আরেকটা নাম আমরা প্রকাশ করতে পারি। সাপোজ এই এবি কে আমরা এ, সাপোজ এটা হচ্ছে আমাদের এ ভেক্টর,
ধরে নিলাম যে এই এ বি হচ্ছে আমাদের এ ভেক্টর, তাহলে আমি এইটাকে অবশ্যই লিখবো এইভাবে, এ লিখে নিচে একটা জাস্ট দাগ দেব, তাহলেই বোঝাবে এটা হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টর কোনটা? এই যে এ বি, এ বি হচ্ছে আমাদের এ ভেক্টর, কারণ এই এ বির আর এক নাম হচ্ছে ছোট হাতের অক্ষর ইংরেজি বর্ণমালার এ। তাহলে এইটা এ লিখে যদি আমি ভেক্টর দেই, এটা দ্বারাই বোঝাচ্ছে এ বি ভেক্টর। আচ্ছা, এখন দেখো, এখন তোমাদেরকে যেটা জানতে হবে, সাপোজ এই রকম আছে, যে এরকম আছে যে তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের এ, এইখানে শেষ পয়েন্টে বি আছে। এখন অনেকে লিখবা এইভাবে যে এ বি ভেক্টর, এটা হচ্ছে কি একটা এ বি ভেক্টর, কারণ এ বি ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট, পাশাপাশি এর একটা মান এবং দিক আছে, সুতরাং এ বি ভেক্টর। কিন্তু অনেকে যদি এইভাবে চিন্তা করে, আচ্ছা আমি কি এটাকে বি এ ভেক্টর লিখতে পারি না? বলো, অনেকেই এই চিন্তাটা করবে, আমি কি বি এ ভেক্টর এইভাবে লিখতে পারি না? না, তুমি পারো না। কারণ হচ্ছে কি, লক্ষ্য করো, বি এ বলতে বোঝাচ্ছে বি এ, অর্থাৎ এইখানে তোমার তীর চিহ্নটা আছে। কথা কি ক্লিয়ার? বি এ বলতে বোঝাচ্ছে বি হচ্ছে আমাদের আদি পয়েন্ট, এ হচ্ছে আমাদের টার্মিনাল পয়েন্ট। ওকে, সো এইখানে প্রথমে যেটা লিখবা সেটা হচ্ছে আদি পয়েন্ট। তাহলে এখানে যদি তুমি বি ধরো তাহলে আদি পয়েন্ট হয়ে যাবে এটা, আর পরে যদি এ ধরো তাহলে এ হচ্ছে টার্মিনাল পয়েন্ট হয়ে যাবে তখন এইটা। তাহলে এই এইটাকে কিন্তু তুমি বি এ ভেক্টর লিখতে পারবা না। পারবা, বাট সেক্ষেত্রে কি করতে হবে? এইখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। যদি তুমি মাইনাস বি এ ভেক্টর দাও, এটা দ্বারাই বোঝাই হচ্ছে এ বি ভেক্টর। ওকে, এ বি ভেক্টরই, তুমি এ বি না লিখে বি এ লিখছো ঠিক কথা, বাট আগে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। কিছু প্রকাশ শিখাচ্ছি আমি কিভাবে এ বি ভেক্টর প্রকাশ করা হয়। আচ্ছা, আচ্ছা, এখন যদি বলা হয় যে এই এ বির মান হচ্ছে এ, তাহলে তুমি কিভাবে লিখবা? অবশ্যই তুমি লিখবা এ ভেক্টর। শেষ কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে মনে রাখবা সব সময় আমরা আদি পয়েন্টটা আগে রাখবো এবং টার্মিনাল পয়েন্টটা শেষে রাখবো। আচ্ছা, এখন এইবার দেখো, সাপোজ আমরা এইরকম দুইটা ভেক্টর নিলাম। লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। সো আমরা একটু নামকরণ করি। দেখো, সাপোজ এইখানে ইনিশিয়াল পয়েন্ট এ এবং টার্মিনাল পয়েন্ট বি, সো এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর। ওকে, সো এটা কি? এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর। আচ্ছা, আমরা আরো একটা ভেক্টর নেই। লক্ষ্য করো, সো এটাও হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর, এবং এইটার নাম দিলাম হচ্ছে আমরা সিডি ভেক্টর। ইনিশিয়াল পয়েন্ট সি এবং টার্মিনাল পয়েন্ট সাপোজ দিয়ে দিলাম ডি। আচ্ছা, একটু লক্ষ্য করো, এবি ভেক্টর এবং সিডি ভেক্টর আমরা তো প্রকাশ পদ্ধতি কিভাবে করব, যে আমাদের এবি ভেক্টরকে লিখব এবি ভেক্টর, আর সিডি ভেক্টরকে লিখব সিডি ভেক্টর। এখন কথা হচ্ছে, তোমরা বলো যে এবি ভেক্টর এবং সিডি ভেক্টর, এদের মাঝে কি আমি সমান চিহ্ন ইউজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। কারণ কি, আমাদের এবি ভেক্টর আর এই এবি ভেক্টরের মান কত? লক্ষ্য করো, সো এবি ভেক্টরও যত বড়, অর্থাৎ মান যত বড়, আমাদের সিডি ভেক্টরেরও মান তত বড়। তাহলে মান সমান, পাশাপাশি এবি ভেক্টরের দিক এই দিকে এবং সিডি ভেক্টরের দিকও এই দিকে, অর্থাৎ দিকও সমান। তাহলে যদি মান এবং দিক উভয়ই সমান থাকে, তাহলে এবি ভেক্টর সমান সিডি ভেক্টর লিখতে কিন্তু কোনো প্রবলেম নাই। কথা কি বুঝতে পারছো? বাট এইবার লক্ষ্য করো, সাপোজ এইরকম হলো যে আমাদের এই সিডি ভেক্টরটা এই দিকে মুখ করলো, অর্থাৎ তার ডিরেকশন বা তার যে দিক সেইটা হচ্ছে এই দিকে, আর এবি ভেক্টরের দিক হচ্ছে এই দিকে। তখন কি আমরা এইখানে এবি ভেক্টর সমান সিডি ভেক্টর লিখতে পারবো? পারবো না। কারণ কি, ডিরেকশন সেম নেই। মনে রাখবা, ভেক্টর রাশির ক্ষেত্রে ডিরেকশনটা হচ্ছে মেইন কথা, বা দিক হচ্ছে আমাদের মেইন জিনিস। সো এবি ভেক্টরের দিক এই দিকে, বাট সিডি ভেক্টরের দিক এই দিকে। তাহলে আমরা কিন্তু এই এবি ভেক্টর সমান সিডি ভেক্টর লিখতে পারবো না। আচ্ছা, এবার একটু আমরা আলাদাভাবে চিন্তা করি। লক্ষ্য করো, আমরা কিন্তু যখন ডিরেকশন সেম ছিল এবি ভেক্টর এবং সিডি ভেক্টর, তখন আমরা সমান ইউজ করছি। কিন্তু ব্যাপারটা যদি এমন হতো যে দেখা গেল যে আমাদের এবি ভেক্টরটা ঠিক হয়ে গেল হচ্ছে এত বড়, কত বড়? এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর, এবং সিডি ভেক্টরটা এটাই রয়ে গেল, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় বল? দেখো, এটার দিক কোন দিক? এই দিকে, এটার এই দিকের দিক, অর্থাৎ দিক তাদের বা ডিরেকশন তাদের কিন্তু সেম। আচ্ছা, এবি ভেক্টর এবং হচ্ছে আমাদের কি সিডি ভেক্টর,
তাই না? লক্ষ্য করো। সো এইবার কি আমি সমান লিখতে পারবো? অনেকেই বলবে না আমি তো লিখতে পারবো না, কারণ ডিরেকশন সেম হলেও তো এখানে মানের কম বেশি আছে। এটার মান তো বড়, দৈর্ঘ্য বড়, এটার মান তো ছোট, আমি লিখতে পারবো না। বাট মনে রাখবা মানটা বেশি একটা ক্যারি করে না। সো মান হচ্ছে এখানে সমান নয়, বাট মান সমান, তুমি এখানে তবুও সমান দিতে পারবা। বাট সেক্ষেত্রে কি করতে হবে? সাপোজ আমাদের এই সিডি ভেক্টর এবি ভেক্টরের অর্ধেক, অর্থাৎ এবি ভেক্টর সিডি ভেক্টরের দ্বিগুণ, তাহলে তোমাকে এবি ভেক্টর সমান সিডি ভেক্টর তুমি লিখতে পারবা, বাট এইখানে 2 দিতে হবে। মানে এই সিডি ভেক্টরের 2 গুণ করতে হবে, তবে সেটা এবি ভেক্টরের সমান হবে। তাহলে এইটা তোমাকে একটু লিখতে হবে, অর্থাৎ এইখানে তোমাকে একটা ধ্রুবক ইউজ করতে হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমি যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর, এটা হচ্ছে আমাদের সিডি ভেক্টর। যদি ডিরেকশন কখনো আমাদের চেঞ্জ হয় তাহলে মান যত ঠিকই থাক তবুও কখনোই ইকুয়াল হবে না। বাট ডিরেকশন যদি সেম হয় তাহলে কিন্তু সব সময় এবি ভেক্টর এবং সিডি ভেক্টর কি হবে? সমান হবে। কিন্তু মান যদি কি হয়? ছোট বড় হয়, সেক্ষেত্রেও সমান লিখতে পারবো, বাট সেক্ষেত্রে দেখতে হবে কতটুকু ছোট বড়। সিডি ভেক্টর যেহেতু এটার অর্ধেক, তাহলে এখানে 2 দিতে হবে, অর্থাৎ সিডি কে 2 দিয়ে গুণ করলে আমরা এবি এর সমান পাবো। ওকে, তাহলে এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে দিক। দিক যদি কখনো ভিন্ন হয়, সেটার মান ঠিক থাকুক বা কম থাকুক, বেশি থাকুক, কখনোই দুইটা সমান হবে না। বাট দিক যদি একই হয়, মান ঠিক থাকুক বা বেশি থাকুক বা সমান থাকুক, তবুও তাদের মাঝে সমান দিতে পারবো। সেক্ষেত্রে এইরকম একটা ধ্রুবক আনবো, যেটা দ্বারা গুণ করলে দুটোর মান সমান হয়। জিনিসটা কি সবার ক্লিয়ার? আশা করি তোমাদের এই জিনিসটা সবারই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এইবার একটু লক্ষ্য করো, এবি ভেক্টর এবং সিডি ভেক্টর, এইখানে যখন আমি লিখলাম এবি ভেক্টর, এটা বলতে বোঝাচ্ছে আমাদের এই যে এবিটা আছে না, এই এবির একটা দিক বুঝাচ্ছে, পাশাপাশি এর একটা মানও বুঝাচ্ছে, তাই না? সিডি ভেক্টর, সিডির দিক এই দিকে, পাশাপাশি এর মান দৈর্ঘ্য সাপোজ 3 সেন্টিমিটার ধরে নাও, 3 সেন্টিমিটার। তাহলে সিডি ভেক্টর বলতে পুরোটা বলতে বোঝায় এখানে সিডির মান প্লাস এই সিডির দিক, এখানে দুইটা জিনিস। বাট আমি কি করতে চাচ্ছি? শুধু মানটা নিতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে? লক্ষ্য করো, সেক্ষেত্রে আমি এই উপরের চিহ্নটা জাস্ট তুলে দিয়ে আমি জাস্ট সিডি লিখবো। অর্থাৎ এইখানে তুমি যদি শুধু সিডি লেখো, এর মানে বোঝাচ্ছে এই যে সিডি, এটা ভেক্টর বোঝাচ্ছে না, সিডির শুধু স্কেলার মানটা বোঝাচ্ছে। যদি শুধু সিডি লেখো, এক্ষেত্রে কিন্তু তুমি লিখতে পারবা এটা যে 6 সেন্টিমিটার, তুমি লিখতে পারো এইভাবে। সো এক্ষেত্রে তোমার দিকের কোনো প্রয়োজন নাই। এখন লক্ষ্য করো, সাপোজ এইরকম আছে যে আমাদের এই এবির দিক এই দিকে আর সিডির দিক এই দিকে, অর্থাৎ দিক ভিন্ন। কিন্তু তুমি কি এবি সমান সিডি তবুও লিখতে পারবা না? পারবা। কারণ কি? এবি বলতে বোঝাচ্ছে শুধু এর মানটাকে, এটার দিককে বোঝাচ্ছে না। বাট তুমি যদি এবি ভেক্টর লিখো তখন কখনোই সমান লিখতে পারবা না। এবি লিখছো তার মানে বোঝাচ্ছে শুধু এবির মানকে নির্দেশ করছে করছে, এখানে দিক কোনো ম্যাটার না। অর্থাৎ এবির শুধু স্কেলার জিনিসটা বোঝাচ্ছে। তাহলে এবি সমান সিডি তবুও লিখতে পারবা। কারণ কি? কারণ এদের মান সমান। ওকে, জিনিসটা কি ধরতে পারছো? বাট তুমি যদি এবি কখনো কোনো রূপে ভুলেও ভেক্টর চিহ্ন দাও, তাহলে কিন্তু এটা আর এটা কখনোই সমান হবে না, কারণ তাদের ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যদি শুধু এবি লিখি, তার মানে বোঝাচ্ছে এই এবির শুধু স্কেলার মানটা, কোনো দিকের এখানে প্রয়োজন হবে না। যদি শুধু সিডি লিখি, তার মানে সিডি এর দিকের প্রয়োজন হবে না, স্কেলার মানটা। সো এই শুধু এবি শুধু সিডি কে আমরা আরেক ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে মডুলাস দিয়ে। মডুলাস বলতে বোঝায় শুধু পরম মানটা নিতে হবে, পরম মান, এখানে দিকের কোনো ভ্যালু নেই। তাহলে এইভাবে মডুলাস দিয়ে তোমাকে লিখতে হবে এবি ভেক্টর। দেখো, এবি ভেক্টর লিখে একটা মডুলাস দিতে হবে, এর মানে বোঝাচ্ছে এবি এর পরম মান, এখানে দিকের কোনো ভ্যালু নেই। তাহলে এইটা সমানই তুমি লিখতে পারো জাস্ট এবি। তাহলে এই দ্বারা বোঝায় শুধু মান বোঝাচ্ছে, এখানে দিকের কোনো ব্যাপার নেই। তাহলে এই টোটাল জিনিসপাতিগুলো কি তোমাদের ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় ভিডিওটা একটু
একটু তোমরা ব্যাক করবা, ব্যাক করে দেখে নিবা আমি কি কি এই পর্যন্ত শিখাইলাম। সো এই পর্যন্ত জাস্ট এটুকু শিখলেই তোমাদের চলবে। এখন আমি তোমাদেরকে যেই জিনিসটা শিখাবো সেটা হচ্ছে কি, লক্ষ্য করো, আমাদের ধারক রেখা, ধারক রেখা সম্বন্ধে জানবো। এবং কথা হচ্ছে ধারক রেখা কি, মনে রাখবা যে ধারণ করে সেই হচ্ছে ধারক রেখা, যে কি করে, ধারণ করে। আচ্ছা দেখো, আমাদের প্রত্যেকটা পৃথিবীর সব জিনিসই কি হয়েছে, অবশ্যই একটা কিছু থেকে উৎপন্ন হয়েছে। ঠিক একই ভাবে এই যে আমাদের ভেক্টর গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভেক্টর গুলো কোন জায়গা থেকেই উৎপত্তি হয়েছে। কিভাবে, লক্ষ্য করো, সাপোজ এই যে ভেক্টরটা, এটা কিন্তু একটা অসীম রেখার একটা অংশ। সাপোজ এই রকম একটা অসীম রেখা আছে, অসীম ভেক্টর আছে, সেইটার একটা অংশ, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত কেটে নেওয়া হয়েছে, যেটাকে আমরা এইভাবে এইটা ধরছি। আর একটি কথা এই পর্যায়ে আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে আমি কিন্তু এইভাবে করতে পারি, এইটাকে এখানে নাড়াচাড়া করতে পারি। এখানে আছে, আমি এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, নো প্রবলেম, একই জিনিসই। কিন্তু মনে রাখবা এই যে ডিরেকশনটা কিন্তু সেম থাকতে হবে। তুমি এখান থেকে যেখানেই নিয়ে যাও পৃথিবীর, যদি ডিরেকশন এই দিকেই থাকে তাহলে কিছুই বুঝাবে না। এটা এবি ভেক্টর, তুমি যেথায় এইভাবে 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 কোথাও নিয়ে যাও এবি ভেক্টরই থাকবে। কিন্তু কখনো যদি তুমি এখান থেকে নিয়ে গিয়ে কখনো এই ডিরেকশনটা চেঞ্জ করে ফেলো, এটা এই দিকে ডিরেকশন আনো, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যদি তুমি এই ডিরেকশনটা সেম রেখে তুমি এটাকে নাড়াচাড়া করো, কোনো দিকে নিয়ে যাও, সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। সো এইভাবে একটা অসীম রেখা ছিল, অসীম ভেক্টর ছিল, যার একটি অংশ কেটে নিয়ে আমরা এইটা বের করেছি, এইটা বের করেছি এই অসীম ভেক্টরের একটা অংশ। তার মানে এইটার যে যেখান থেকে উৎপন্ন হলো, এইটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, অবশ্যই এই অসীম ভেক্টর থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এই অসীম ভেক্টরটা হচ্ছে এইটার ধারক, কারণ কি এটা উৎপন্ন হয়েছে এই রেখা থেকে। ধরে নিলাম আমাদের এইটা হচ্ছে একটা রেখা, এবং এই রেখা থেকে আমি জাস্ট এই রেখার এখান থেকে আমি এখান থেকে এখান পর্যন্ত কেটে নিলাম, কেটে নিয়ে এইটাকে আলাদা করলাম। তাহলে একটু লক্ষ্য করো ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কিন্তু এই ভেক্টরটা থেকে উৎপন্ন হয়েছে, তাই না? কারণ এই পুরো ভেক্টরটার কিছু একটা অংশ কেটে আমরা এই ভেক্টরটা বের করছি। তাহলে এখন আমরা যদি বলি যে এই ভেক্টরের ধারক রেখা কে, অবশ্যই বলবো এই ভেক্টরের ধারক রেখা হচ্ছে এইটা, কারণ এই ভেক্টরটা উৎপন্ন হয়েছে এই পুরো ভেক্টর থেকে। এখন আমি জাস্ট একটু নামকরণ করি, সাপোজ এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই ভেক্টর, এটা হচ্ছে কি এক্স ওয়াই ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টরের ধারক রেখা কে, অবশ্যই এক্স ওয়াই রেখা। কথা কি ক্লিয়ার? বলো, কথা কি ক্লিয়ার? আশা করি জিনিসটা তোমরা সবাই ধরতে পারছো। তো এটাই হচ্ছে ধারক রেখা। দেখো ক্লাস 9-10 এ তোমাদের যেটুকু বেসিক জানতে হবে, জাস্ট আমি সেইটুকু নিয়েই ক্লাস করতেছি। তাছাড়া তুমি যদি এগুলোর বিস্তারিত একদম গভীরে যেতে চাও, তাহলে কিন্তু অনেক বিশাল আলোচনা করা যাবে। সো এটা হচ্ছে ধারক রেখা, জাস্ট একটু করে ধারণা নাও এই মুহূর্তে, পরবর্তী ক্লাসে তোমরা এগুলো সম্বন্ধে বিশদ আলোচনা পাবে। এরপর লক্ষ্য করো, দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, এই জিনিসটা একটু এখন জানতে হবে। সো দেখো, দুটি ভেক্টর সমান হওয়ার যে শর্ত সেটা একটু লিখি। দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের দিক সমান হতে হবে, পাশাপাশি তাদের মানও সমান হতে হবে। যদি এই দুইটাই সমান হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি দুটি ভেক্টর সমান্তরাল। কিভাবে, লক্ষ্য করো, সাপোজ এইরকম আছে যে এটা হচ্ছে কি আমাদের এবি ভেক্টর, সো এটা হচ্ছে আমাদের এবি ভেক্টর, সরি এ এবং বি, বা এটাকে বলতে পারি এবি ভেক্টর। আর হচ্ছে ধরে নাও যে এটা হচ্ছে আমাদের বিসি ভেক্টর, সরি সিডি ভেক্টর, ধরে নিই সিডি বা সিডি ভেক্টর। লক্ষ্য করো, যদি এই দুইটার দিক সেম থাকে, সো দেখো এটারও দিক এই দিকে, এটারও দিক এই দিকে, অর্থাৎ তাদের দিক একই, পাশাপাশি এটার মানও যা, এটার মানও তাই। অর্থাৎ এক কথা আমরা বলতে পারি এবি ভেক্টর সমান হচ্ছে সিডি ভেক্টর। কারণ কি,
কারণ তাদের দিকও সমান, মানও সমান। তাহলে আমরা লিখতেই পারি এবি ভেক্টর সমান সিডি ভেক্টর। সো যদি তাদের মাঝে সমান থাকে তাহলে আমরা বলতে পারবো এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টর পরস্পর কিন্তু সমান্তরাল। ওকে? অর্থাৎ তাদের যদি দিক এবং মান উভয়ই সমান থাকে এবং তারা যদি এইভাবে পরস্পর তাহলে সমান হয়, তাহলে তারা কিন্তু অবশ্যই সমান্তরাল। তার মানে এই এবি ভেক্টর সমান হচ্ছে কি সিডি ভেক্টর যদি হয় তাহলেই এবি ভেক্টর আর সিডি ভেক্টর নিশ্চিতভাবে সমান্তরাল। কারণ এটা দ্বারাই আমরা বুঝতেছি এবি ভেক্টরের দিক এবং সিডি ভেক্টরের দিক একই, তাছাড়া তো এখানে সমান হতো না। আবার এবি এবং সিডির মান একই, তাছাড়া সমান হতো না। এবং কথা হচ্ছে যদি এইরকম হয় যে আমাদের দেখা গেল কি যে এবি এর মানটা বেশি হয়ে গেল, সো এবি এর মানটা বেশি হয়ে গেল, এখন সিডি এর মানটা কম। সো সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট এখানে এম গুণ করে দিতে হবে। এম হচ্ছে একটা ধ্রুবক এবং এই ধ্রুবকটা কি যে এইটা সমান করতে গেলে কত দ্বারা এই সিডি কে গুণ করলে আমরা এবি সমান পাবো সেই জিনিসটা ভ্যারি করে। সো লক্ষ্য করো সিডি কে সাপোজ এখানে 3 দ্বারা হয়তো এর 3 গুণ অথবা এর 2 গুণ অথবা এর কি 1 গুণ, যাই হোক 1 গুণ তো হবে না, কারণ হচ্ছে এখানে এটা চেয়ে এটা ছোট। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কি দিতে হবে, অবশ্যই এম দিতে হবে। ওকে, আশা করি জিনিসটা ধরতে পারছো। তাহলে সমান্তরাল হওয়ার শর্ত কি, তাদের দিক মাস্ট বি সেম হতে হবে। দিক তো মাস্ট বি সেম হতেই হবে, পাশাপাশি তাদের যে মানটা সেটাও সমান হতে হবে, তাহলেই তারা পরস্পর সমান্তরাল। জাস্ট এটাই হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত। আশা করি এই জিনিসটা তোমরা ধরতে পারছো। এখন লক্ষ্য করো, এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি আমাদের, দেখো ভেক্টর যোগের সামান্তরিক বিধি কি দেয়া আছে, ভেক্টর যোগের সামান্তরিক বিধি। আচ্ছা, ভেক্টর যোগের সামান্তরিক বিধি কি সেইটা জানার আগে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এই জিনিসটা একটু জেনে নেই। ওকে, সো দেখো আমরা প্রথমেই আগে বুঝবো হচ্ছে আমাদের এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, তারপর বুঝবো ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, দেন ওইখানে সামান্তরিক বিধিতে আসবো। ওকে, আচ্ছা, তাহলে প্রথমেই আমরা জানতেছি কি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। সো এই জিনিসটা কি, লক্ষ্য করো সাপোজ আমাদের একটা বস্তু কি করলো, যে এখান থেকে এখানে আসলো। সো দেখো সে কি করলো, এখান থেকে অর্থাৎ এই দিকে আসলো, দেন সে এই দিক থেকে আবার এই দিকে গেল। ওকে, তাহলে সে এই দিকে আসলো দেন এই দিকে গেল। আচ্ছা, এখন তাহলে আমি জাস্ট একটু নাম দেই যে আমাদের এ, এখানে হচ্ছে বি, ওকে, আর এইখানে হচ্ছে সি। তাহলে আমাদের এই বস্তুটা কি করলো, এখান থেকে এই দিকে গেল দেন এই দিকে গেল। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কি। সো এইখানে আমাদের সরণ কোনটা বলতো, সে কিন্তু এখান থেকে এখানে গেছে দেন এখানে গেছে, বুঝতে পারলাম, কিন্তু এটা কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নয়। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি হচ্ছে তার সরণ কোনটা, অর্থাৎ আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের মধ্যবর্তী যে সরল রেখা সেটাই হচ্ছে তার সরণ। আর এটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক বিধি, অর্থাৎ এইটা হচ্ছে সাপোজ এখান থেকে এখানে আসলো, এই যে এই এসি, এটা হচ্ছে কিন্তু আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। সো একটু বুঝতে হবে এই জিনিসটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আমরা এইভাবে ব্যাখ্যা করি যে আমাদের এই যে এবি, তারপর কিন্তু সে কি করছে বিসি, অর্থাৎ এখান থেকে এইভাবে গেছে, আর অপরদিকে এই বাহুটা এটা কি করছে। সো একটু জাস্ট লক্ষ্য করো যে এখান থেকে এর পিছন পিছন গেছে, অর্থাৎ এইটার পিছন পিছন কিন্তু এইটা আসছে। বাট এইটা দেখো তো, এইটা যদি এই পাশ দিয়ে আসে তাহলে কি হবে, এটার সাথে ধাক্কা খাবে না, এটার সাথে কি করবে, এটার সাথে ধাক্কা খাবে। তাহলে এক্ষেত্রে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি আমাদের এই যে অ্যারো চিহ্নটা দিয়ে বুঝতে হবে, এই অ্যারো চিহ্নটা দিয়ে বুঝতে হবে যে এই অ্যারো চিহ্নটা এখান থেকে এখানে যাচ্ছে, তাই না, ব্যাপারটা কিন্তু সেটাই। আর এই অ্যারো চিহ্নটা হচ্ছে এই দুইটার বিপরীতে আছে, সে কিন্তু যদি এই পাশ দিয়ে আসে তাহলে এটার সাথে ধাক্কা খাবে। তার মানে এটা দ্বারা বুঝতে হবে এসি ভেক্টর সমান হচ্ছে আমাদের এই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। সো আমাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে। লক্ষ্য করো সাপোজ এই রকম আছে। ওকে, আচ্ছা, এইটার দ্বারা কি বোঝাচ্ছে যে দেখো যে সাপোজ
কোন একটা বস্তু এখান থেকে শুরু করলো, সো এই দিকে গেল, দেন সে কি করলো, এই দিকে গেল। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, সে কিন্তু এই দিকে গেল, অর্থাৎ এখানে বিসি আর এসি এই ভেক্টর দুইটা বা এইটা এটার পিছন দিয়ে যাচ্ছে, তাই না? বাট এই জিনিসটাকে আমরা কি করব, এখন এই দিকে না দিয়ে জাস্ট এই দিকে দেব। তার মানে কি হচ্ছে, এখান থেকে এই দিকে যাচ্ছে, যখন সে এখান থেকে এই দিকে যাবে তখন কি হবে, এটার সাথে অবশ্যই ধাক্কা খাবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই এবি যে ভেক্টরটা আছে, এই এবি ভেক্টর সমান হচ্ছে আমাদের বিসি ভেক্টর এবং প্লাস এসি ভেক্টর, সরি এসি তো লেখা যাবে না। অনেকেই মনে করবে যে আমরা যদি বর্ণক্রম অনুযায়ী সাজাই তাহলে এসি ভেক্টর এ আগে বসে, যেহেতু এ আমাদের অ্যালফাবেটে প্রথমে। কিন্তু এটা কিন্তু লেখা যাবে না। এসি ভেক্টর বলতে বোঝাচ্ছে এই দিক থেকে এই দিকে, এ হচ্ছে আমাদের আদি পয়েন্ট, এখান থেকে এই দিকে বুঝাচ্ছে, বাট এটা কিন্তু দেখাইছে এই দিকে, অর্থাৎ এই দিকে, তাহলে লিখতে হবে অবশ্যই সিএ ভেক্টর। এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। তুমি এসি লিখতে পারবা, বাট সেক্ষেত্রে মাইনাস দিতে হবে। বাট আমরা কি করব, সিএ ভেক্টর লিখবো। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এই ত্রিভুজ দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে কি ঘটনা ঘটতেছে। ওকে, আমি এইভাবে দিয়ে দিলাম। আরো তোমাদেরকে সাপোজ এইরকম আছে যে পি কিউ আর, দেখা গেল যে আমাদের এইভাবে আছে, এইভাবে আছে, আর হচ্ছে কি এইভাবে আছে। এখন দেখো কি হচ্ছে ব্যাপারটা, এই যে কিউ পি, এইটা কিন্তু এই দিকে চলতেছে, দেন এই দিকে চলতেছে, অর্থাৎ এইটা এটার পিছন পিছন আসতেছে। আর এইটা কি করতেছে, যখন এরা দুইজন পরস্পর এখানে আসবে, এইটা কিন্তু কি করবে, এর সামনে গিয়ে ধাক্কা দেবে, তাই না? তার মানে আমি যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই কিউ আর, এইটা সমান হচ্ছে কি আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এই কিউআর সমান হচ্ছে আমাদের কিউপি, সরি কিউআর ভেক্টর, অবশ্যই কিউআর ভেক্টরটা লিখতে হবে কারণ এখানে দিক আছে। কিউপি ভেক্টর প্লাস কি পিআর ভেক্টর। জিনিসটা কি সবাই ধরতে পারছো? লক্ষ্য করো, পি আর কোনো সময়ে আরপি লেখা যাবে না। আরপি বলতে বোঝায় এই দিকে যাচ্ছে, বাট এটা আসতেছে এই দিকে, অর্থাৎ পি আর যেভাবে আছে সেইভাবে লিখতে হবে। তো এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আচ্ছা, আমি যদি আরো উদাহরণ দেখাই, তো এগুলো তোমরা আশা করি এখন সবই ধরতে পারবা। জাস্ট একটু লক্ষ্য করো, সাপোজ এইরকম আছে যে এইদিকে গেল এবং সে দেখো এইভাবে আছে, ওকে। আচ্ছা, এবং কি এইভাবে আছে। সো লক্ষ্য করো, এখানে আমি দিয়ে দিলাম এক্স ওয়াই জেড। এখন দেখো তুমি কিন্তু দেখেই বুঝতে পারতেছো যে এই ভেক্টর এইদিকে, এটা এইদিকে, অর্থাৎ এগিয়ে এই পাশ দিয়ে যাবে। কিন্তু এইটা কি করতেছে, এই দিকে যাচ্ছে, অর্থাৎ এগিয়ে কিন্তু সামনাসামনি বেজে দেবে। তাহলে এই জিনিসটা কি বুঝাচ্ছে, আমাদের যেটা বেজে দেবে বা যেটা আসলে উল্টো দিকে চলতেছে বা এইটার সাথে সংঘর্ষ করবে যেটা, সেইটা হচ্ছে আমাদের এক্স জেড ভেক্টর নয়, জেড এক্স ভেক্টর। কারণ কি এক্স জেড লিখলে বোঝাবে এই দিকে, কিন্তু অবশ্যই এটা এই দিকে যাচ্ছে। তার মানে জেড এক্স ভেক্টর সমান হচ্ছে আমাদের কি, অবশ্যই জেড এক্স, সরি জেড ওয়াই ভেক্টর, জেড ওয়াই ভেক্টর, কারণ এই দিকে যাচ্ছে, কখনোই ওয়াই জেড লেখা যাবে না। আবার কি ওয়াই এক্স ভেক্টর প্লাস কি ওয়াই এক্স ভেক্টর। এটাই হচ্ছে কি আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ওকে, সো দেখো এবার যদি ব্যাপারটা এইরকম হয় যে আমাদের সাপোজ এইরকম দেয়া আছে, লক্ষ্য করো এইরকম দেয়া আছে। সো এইটার দ্বারা এখন কি বুঝতেছো? এটার দ্বারা আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের এই একটা বস্তু বা কিছু জিনিস এখান থেকে এখানে গেল, দেন এখানে গেল, বাট এটাও তো আবার এইদিকে, অর্থাৎ এখান থেকে আবারও এখানে গেছে, ব্যাপারটা কিন্তু তাই, তাই না? তার মানে এইটা সবগুলো কিন্তু একই আমাদের কি একই ভাবে যাচ্ছে, বা এটা এটার পিছন পিছন এবং এটা এটার পিছন পিছন যাচ্ছে, সবগুলা কিন্তু এইভাবে আছে, তাই না? তাই আচ্ছা, সেক্ষেত্রে এটা আমাদের কি হবে, লক্ষ্য করো এই বস্তু এখান থেকে এখানে গেল, এখানে গেল, আবার ওখানে গেল,
তাহলে যেটা ব্যাপারটা দাঁড়ালো, তার দূরত্ব অনেক হলো কিন্তু তার সরণ কত। তোমরা কিন্তু 3 নম্বর অধ্যায়ে এটার একটা মজার কাহিনী দেখেছো, পাশাপাশি 2 নম্বর অধ্যায়ে কিন্তু জানো যে যদি একটা বস্তু এখানে থাকে, সে যদি আবার এখানেই আসে ঘুরে ফিরে, তাহলে তার সরণ হয় 0। তাহলে এক্ষেত্রে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী কি হবে বলো? অবশ্যই আমাদের এটাকে বলবো হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এটাকে আমরা কি বলবো? শূন্য ভেক্টর। জিনিসটা কি সবাই ধরতে পারছো? যদি আমাদের এইরকম হয় যে সবকিছুই এইখান থেকে এখানে গেল আবার এখানে ফিরে আসলো, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে শূন্য ভেক্টর। অর্থাৎ আদি বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যদি একই জায়গাতেই হয়, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে শূন্য ভেক্টর। আচ্ছা, আশা করি এই ভেক্টর, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমি এখন একটা দিচ্ছি, জাস্ট তোমরা সময় উল্লেখ করে উত্তরটা দিয়ে দেবে। ওকে, আশা করি জিনিসটা তোমরা তাহলে ধরতে পারবা। সো লক্ষ্য করো, এখানে আমি দিয়ে দিলাম এইরকম আছে। আমি দিয়ে দিলাম এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। আর এখানে দেখো দেয়া আছে কি যে এইভাবে সাপোজ। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা এইখানে আমাদের যে ভেক্টর যোগের যে এইরকম একটা সমান আসবে বা একটা সমীকরণ আসবে, সেইটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। সো এটাই হচ্ছে কি আমাদের ভেক্টর যোগের আহ, ত্রিভুজ বিধি। কি কি বললাম? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। সো এখন আমরা জানবো হচ্ছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। এই বিষয়টা একটু বুঝতে হবে। কি বুঝতে হবে? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি শেষ, এখন আমরা জানবো হচ্ছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। এই জিনিসটা কি? সো দেখো, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি তোমরা কিভাবে বুঝবে? যে এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে একটা বিন্দু থেকে দুইটা বাহু সরে গেছে এই দিকে। সাপোজ এইখানে আমাদের একটা বিন্দু, সো এই বিন্দু থেকে দেখা গেল এই বাহুটা এইদিকে গেছে এবং কি হয়েছে, এই বাহুটা গেছে হচ্ছে এই দিকে। তাহলে এই বিন্দু থেকে কি হলো, দুইটা বাহু দুই দিকে সরে গেছে। এই রকম যদি হয় এবং তাদের এইখানে যে একটা বাহু আসবে, সেই বাহুটা সাপোজ এইরকম করে আছে, অর্থাৎ তাদেরকে আটকে দিল হচ্ছে আমাদের এই বাহুটা। তো এখানে নাম দাও এ বি সি। তো এখানে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি এই অনুযায়ী তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, জাস্ট একটু খেয়াল করো এটার নিয়ম কি। দেখো, এই বিন্দু থেকে এইটা অর্থাৎ এবি ভেক্টর এইদিকে, এসি ভেক্টর এইদিকে সরে গেছে। পাশাপাশি তাদের যে সংযোগ করছে আমাদের এই বিসি ভেক্টরটা, সো এই বিসি ভেক্টর সমান লিখতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। ব্যাপারটা একটু বুঝতে হবে। যারা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বুঝছো তারা এই জিনিসটাও বুঝতে পারবে। আমরা যদি আরো একটা দেই, সাপোজ এই বিন্দু থেকে এখানে একটা গেল, আবার এই দিকে একটা গেল, অর্থাৎ এই পাশ দিয়ে গেল, এই পাশ দিয়ে গেল, এবং তাদের মাঝে যে একটা বস্তু এসে বা একটা রেখা এসে তাদেরকে আটকে দিল। সো সাপোজ এটা এখান থেকে এই দিকে গিয়ে আটকে দিল, অর্থাৎ এই মুখী হলো। তাহলে এখানে আমি নাম দিলাম এ বি সি। সো এইখান থেকে কি লিখতে হবে, যে আমাদের এই দুইটার বিয়োগফল এটার সমান। অর্থাৎ এইখানে তোমাকে যেটা লিখতে হবে যে বিসি ভেক্টর, বাট বিসি লেখা যাবে না, অবশ্যই সিবি ভেক্টর লিখতে হবে। আশা করি ধরতে পারছো। সো সিবি ভেক্টর সমান কি হবে? অবশ্যই হবে এবি ভেক্টর মাইনাস হচ্ছে এসি ভেক্টর। এখন অনেকেই বলবে সিবি ভেক্টর সমান কি আমি এইটা লিখতে পারি না, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর? অনেকে এটা বলবে। না, এটা তুমি লিখতে পারো না। কারণ কি? অলওয়েজ মনে রাখবা, আমাদের এই যে সিবি ভেক্টর, এই ক্ষেত্রে আমাদের বিটা কিন্তু টার্মিনাল পয়েন্ট। বিটা হচ্ছে কি টার্মিনাল পয়েন্ট বা শেষ পয়েন্ট। সো এই দুইটার বিয়োগফলের ক্ষেত্রে এইখানে টার্মিনাল পয়েন্টে যেটা থাকবে তোমাকে সেই বাহুটা আগে নিতে হবে। সেইখানে টার্মিনাল পয়েন্টে বি, তাহলে তুমি এসি না নিয়ে আগে এ বি ভেক্টরটা নিতে হবে তোমাকে। আবার এইখানে যেটা ঘটেছিল সেটা হচ্ছে, দেখো এখানে টার্মিনাল পয়েন্ট হচ্ছে সি,
তাহলে তোমাকে এবি না নিয়ে আগে এসি নিতে হবে, এসি ভেক্টরটা আগে নিতে হবে। জিনিসটা কি সবাই ধরতে পারছো? আশা করি তোমরা সবাই ধরতে পারছো। এখন লক্ষ্য করো, সাপোজ আমি এইভাবে দিয়ে দিলাম যে এখানে এইরকম হলো যে এই পাশ দিয়ে গেল, এই পাশ দিয়ে গেল, এবং তাদের যে আটকে দিল সেটা হচ্ছে এই বাহুটা। সো আমি নাম দিলাম এক্স ওয়াই জেড। এখন ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুযায়ী এটা কি হবে বলতো? সো দেখো, ভেক্টর বিয়োগের ত্রিভুজ নিয়ম অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে, আমরা আগে দেখব কোন পয়েন্ট থেকে দুইটা বাহু দুই দিকে সরে গেছে। এইভাবে এইভাবে দেখো, এই পয়েন্ট যদি ধরো, এই বাহু এই পয়েন্ট থেকে কি হয়েছে, এই বাহু থেকে তো এই দিক যায়নি, বরঞ্চ এই বিন্দু থেকে এই দিকে গেছে। বাট এই বিন্দু থেকে এই দিকে একটা রেখা গেলেও এই দিকে কিন্তু কোনো রেখা যায়নি। বলবে এই রেখাটা গেছে না, এই রেখাটা কোন দিক থেকে যাচ্ছে, দেখাচ্ছে কোন দিকে, অর্থাৎ এখান থেকে এই রেখাটা এদিকে যাচ্ছে। এবার যদি তুমি বিন্দুটা এই পাশে খেয়াল করো তাহলে কি বোঝাচ্ছে, দেখো এটা আসতেছে এই দিকে, এটাও আবার আসতেছে এই বিন্দুর দিকেই, এরা দুইজন আরো আসতেছে। বাট ভেক্টর বিয়োগের নিয়ম অনুযায়ী তোমাকে দেখতে হবে বিন্দু থেকে দুইজন সরে গেল কোন দিকে। এবার যদি এই বিন্দু খেয়াল করো, এই যে এই দিকে একটা বাহু সরে গেল, এই দিকে একটা বাহু সরে গেল, তার মানে এই দুইটা বাহু সরে গেল। তাহলে এই দুইটা বাহুর বিয়োগফল হবে হচ্ছে যেই বাহুটা আমাদের এই দুইটা বাহুকে আটকে দিল। তাহলে এই দুইটা বাহুকে আটকে দিছে অবশ্যই এক্স জেড ভেক্টর। তাহলে তোমাকে লিখতে হবে এক্স জেড ভেক্টর সমান হচ্ছে, কি লিখবা তোমরাই বলো তো? অবশ্যই আগে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি ওয়াই জেড ভেক্টর, ওয়াই জেড ভেক্টর মাইনাস কি ওয়াই এক্স ভেক্টর। ব্যাপারটা কি ধরতে পারছো সবাই? কারণ কি, এখানে আমাদের টার্মিনাল পয়েন্ট জেড, তার মানে আমরা আগে ওয়াই এক্স না নিয়ে ওয়াই জেড নেব, দেন ওয়াই এক্স টা বিয়োগ করব। জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন একটু লক্ষ্য করো, সাপোজ আমি এইভাবে নিলাম, এই একই রকমই তোমরা একটা বুঝতে পারলে সবই বুঝতে পারবে। এক্স ওয়াই, এক্স ওয়াই না নিয়ে পি কিউ আর। এখন দেখা যাচ্ছে কি ব্যাপারটা হচ্ছে, এইদিকে গেল, দেন এইদিকে গেল, দেন কি হলো, এইদিকে গেল। সো এখন তোমাকে প্রথমত কি বের করতে বলা হয়েছে, ভেক্টর ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, বিয়োগের ত্রিভুজ বিধি। সেইখানে তুমি কি করবা দেখো, এখানে তোমার কাজটা হচ্ছে কি, যে আমাদের দেখতে হবে কোন বিন্দু থেকে দুইটা বাহু দুই দিকে সরে গেছে। এইভাবে এইভাবে হবে বা এইভাবে হবে, যেভাবেই হোক কোনো বিন্দু থেকে দুইটা বাহু সরে যেতে হবে। সো এই বিন্দু দেখি, এই বিন্দু থেকে আমাদের একটা বাহু সরে যায়নি, বরঞ্চ এই বিন্দুর দিকেই আরো দুইটা বাহু যাচ্ছে। এবার যদি আমি এই বিন্দু খেয়াল করি, তাহলে এই বিন্দু থেকে এই বাহুটা এই দিকে সরে গেলেও এই বাহুটা যায়নি, বরঞ্চ এই বাহুটা আরো তার দিকে আসতেছে। বাট এই বিন্দুটা খেয়াল করলে এই বাহুটাও এই দিকে সরে যাচ্ছে, আবার এই বাহুটাও কিন্তু এই দিকে সরে যাচ্ছে। তাহলে এই বাহু দুইটা বিয়োগফল যেই বাহু দ্বারা তারা মিলিত হবে সেই বাহুর সমান। তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কিউ পি ভেক্টর সমান হচ্ছে আমাদের কি, অবশ্যই তোমাকে আগে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আর পি ভেক্টর, আর পি ভেক্টর মাইনাস হচ্ছে আর কিউ ভেক্টর। আশা করি জিনিসটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তাহলে ভেক্টর বিয়োগের যে ত্রিভুজ বিধি, এই জিনিসটা কি সবার ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা কমেন্ট করে জানাবে, একটা টাইম, এই টাইমটা উল্লেখ করে কমেন্ট করে জানাবে যে সাপোজ তোমাকে এইরকম একটা আমি দিয়ে দিলাম। সো দেখো, এটা হচ্ছে এক্স ওয়াই জেড, সরি জেড। তাহলে তোমরা এখন এই টাইমটা উল্লেখ করে জানাবে যে আমাদের ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা কি এইখানে। ওকে, আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা শিখাবো, সাপোজ এই রকম আছে যে জিনিসটা কি, দেখো দেখো কোন একটা বস্তু এখান থেকে কি করলো, সে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল। এখন তার ভেক্টর যোগের, এবার কোথায় আসলাম আমরা, আবারও ভেক্টর যোগের ত্রিভুজ বিধি না। এটা কি ত্রিভুজ হয়েছে না, এটা বহুভুজ। এখানে একটা ভুজ হয়েছে, এখানে একটা ভুজ, এখানে একটা, তিনটা ভুজ নয়, অনেক ভুজ আছে এটাতে, অর্থাৎ এটা হচ্ছে একটা বহুভুজ।
তাহলে এটাকে আমি কি, এটার ক্ষেত্রে কি করতে হবে, ভেক্টর যোগের বহুবীজ বিধি অনুযায়ী তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তুমি এখানে কি বের করতে বলা হয়েছে, ভেক্টর যোগের বহুভুজ বিধি। সো এইখানে তোমাকে যে কাজটা করতে হবে, যে এখানে আমাদের দূরত্ব কিন্তু দেখো, এইটা 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 দূরত্ব যেটাই হোক, সাপোজ আমি এটার নাম দিলাম হচ্ছে পি কিউ আর এস টি, আমি নাম দিলাম। সো এখানে দেখো, তোমাকে বলা হলো ভেক্টর যোগের বহুভুজ বিধি, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, দেখো আমাদের যেটা সরণ, সরণ কোনটা, আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের মধ্যবর্তী সরল রেখা, এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এই সরণটা তোমার হচ্ছে কি মেইন জিনিস। তাহলে সরণে এখানে সাপোজ দেয়া আছে যে কি দেয়া আছে, সাপোজ জেড দেয়া আছে, জেড। তাহলে তোমাকে কি লিখতে হবে, তোমাকে লিখতে হবে ভেক্টর যোগের বহুবীজ বিধি অনুযায়ী জেড ভেক্টর সমান হচ্ছে আমাদের কি কি ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। সো এগুলো কি করতে হবে, অবশ্যই কিন্তু ছোট হাতের দিতে হবে, কারণ এইখানে আমি কি করতেছি, দেখো এখানে যে বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পুরো বাহু মিলে জাস্ট আমি একটা নাম দিচ্ছি, সেটা ইংরেজি বর্ণমালা ছোট হাতের। আর যদি তুমি এই দুই পাশে নাম দিতে তাহলে কিন্তু তোমাকে বড় হাতে লিখতে হতো। তাহলে কিউ ভেক্টর আর ভেক্টর প্লাস কত, পি কিউ আর প্লাস হচ্ছে এস ভেক্টর প্লাস হচ্ছে আমাদের টি ভেক্টর। তার মানে জেড ভেক্টর অর্থাৎ যেটা সরণ, এইটা সমান হচ্ছে আমাদের বস্তুর এই যে মোট দূরত্ব গুলো। সো এটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের বহুভুজ বিধি। বহুভুজ বিধি, এটা নয় ত্রিভুজ, এটা হচ্ছে বহুভুজ বিধি। সো ভেক্টর যোগের বহুভুজ বিধি জিনিসটা কি ক্লিয়ার তোমাদের, আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের বহুবীজ বিধি অনুযায়ী আমাদের যেটা সরণ, এইটা সমান হবে কি এই যাবতীয় ভুজগুলোর যোগফল। শেষ। তাহলে আমরা কি কি জানলাম, আমরা জানলাম হচ্ছে দুটি ভেক্টর সমান্তরাল, সবগুলোই জানলাম। এই যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি জানলাম, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি জানলাম, এবং ভেক্টর যোগের বহুভুজ বিধি এই জিনিসটাও জানলাম। পাশাপাশি আরো একটা জিনিস জানলাম যে শূন্য ভেক্টর কি, শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট একই জায়গায় হলে। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে ভেক্টর যোগের সামান্তরিক বিধি। ওকে, সো দেখো আমাদের যে বিষয়টা এখন জানবো সেটা হচ্ছে কি, যে ভেক্টর যোগের সামান্তরিক বিধি। সো এই জিনিসটা তোমরা এমনিতেই বুঝতে পারবা। সাপোজ আমাদের একটা সামান্তরিক আছে, সো এটা হচ্ছে কি আমাদের একটা ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা কি সামান্তরিক। সো সামান্তরিকের ক্ষেত্রে কি আমি কিন্তু অবশ্যই বলবো যেটা, সেটা হচ্ছে এদের দিক কিন্তু সেম থাকবে, কেননা দিক যদি ভিন্ন হয় তাহলে কিন্তু তাদের মাঝে সামান্তরিক হওয়ার শর্ত কি, যে এখানে তাদের মাঝের যে হাইট বা উচ্চতাটা এটা কিন্তু সব সময় সমান থাকবে, যে কোনো পয়েন্টে সমান থাকবে। এটা হচ্ছে কিন্তু সামান্তরিক। আচ্ছা, এই সামান্তরিকের এখন দেখো সন্নিহিত বাহু কোনটা, সো এইটা আর এইটা হচ্ছে কিন্তু সন্নিহিত বাহু, অর্থাৎ সাথে লাগানো বাহু যুগলকেই বলবো হচ্ছে সন্নিহিত বাহু। এই যে এটা আর এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা আর এটা সন্নিহিত বাহু। এখন যদি তুমি এই বাহু আর এই বাহু চিন্তা করো তাহলে কিন্তু এরা সন্নিহিত নয়, এরা হচ্ছে বিপরীত বাহু। তাহলে এই বাহু বিপরীত, এই বাহু এই বাহুর বিপরীত, বাট এই বাহুর সমান কিন্তু এই বাহু, তাই না? আবার এই বাহুর সমান এই বাহু, অর্থাৎ বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান সামান্তরিকের ক্ষেত্রে। আর আমাদের সন্নিহিত বাহু কোনটা, এইটা আর এইটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা আর এটা অর্থাৎ সাথে লাগানো গুলো হচ্ছে সন্নিহিত বাহু। আচ্ছা, আমি নাম দিলাম এটা হচ্ছে এ বি সি ডি। এখন দেখো আমি যদি একটু ভেক্টর প্রকাশ করি সেক্ষেত্রে কি হবে, যে এইখানে আমাদের এদিকে এবং দেখা গেল এইখানে এইদিকে। সো এক্ষেত্রে এখন লক্ষ্য করো ভেক্টর যোগের সামান্তরিক বিধি কি, সরি ভেক্টর যোগের, হ্যাঁ ভেক্টর যোগের সামান্তরিক বিধি। সো এক্ষেত্রে মনে রাখবা যদি দুইটা সন্নিহিত বাহু ভেক্টর হয়, এই যে এটা এবং এটা, এটা পরস্পর কি সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু যুগল যদি ভেক্টর হয় সেক্ষেত্রে কি হবে, এই বাহু দুটির যোগফল
এদের মধ্যবর্তী বড় কর্ণের সমান। এখন কথা হচ্ছে বড় কর্ণ কোনটা? সো বড় কর্ণ হচ্ছে আমাদের এই সন্নিহিত বাহু দুইটার মধ্যের এই সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, এটা হচ্ছে একটা কর্ণ। এটা হচ্ছে কি সামান্তরিকের কর্ণ। অপরদিকে এডি, এটাও কিন্তু হচ্ছে কি কর্ণ, অর্থাৎ সামান্তরিকের দুইটা কর্ণ থাকে। এই যে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। বাট এইখানে ইউজ করতে হবে বড় কর্ণ। এখন বড় কর্ণ বলতে বোঝাচ্ছে এই দুইটা সন্নিহিত বাহুর মধ্যে যে বিন্দুটা আছে সেখান থেকে যে কর্ণটা পাওয়া যাবে, অর্থাৎ সিবি বোঝাচ্ছে এখানে। সো এই সিবি এর সমান। তাহলে এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই সিবি ভেক্টর সমান হচ্ছে আমাদের কি এই সন্নিহিত বাহুর যোগফল। সো এক্ষেত্রে তুমি প্রথমে সিএ ভেক্টর লিখতে পারো, সিএ ভেক্টর প্লাস হচ্ছে সিডি ভেক্টর। বলবা আমি কি সিডি ভেক্টর প্লাস সিএ ভেক্টর লিখতে পারবো না? হ্যাঁ লিখতে পারবা, কারণ এটা বিয়োগ নয়, বিয়োগের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তুমি যদি 4 আর 5 যোগ করো তাও কিন্তু 9 আসবে, 5 আর 4 যোগ করলেও কিন্তু 9 আসবে। বাট তুমি যদি 4 বিয়োগ 5 করো তাহলে আসবে -1। বাট -5 আর যদি তুমি এইভাবে করো যে 5 বিয়োগ 4 সেক্ষেত্রে আসবে +1। অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে কিন্তু কখনোই উল্টাপাল্টা করা যাবে না। যোগের ক্ষেত্রে তুমি যেটাই করো মান একই আসবে। তো এখানে লক্ষ্য করো আমাদের এই সিবি ভেক্টর সমান কি হবে? অবশ্যই সিএ ভেক্টর প্লাস সিডি ভেক্টর। তাহলে আরেকবার বলতেছি, যদি কোনো দুইটি সন্নিহিত বাহু ভেক্টর হয় তাহলে আমাদের কি হবে? ভেক্টর যোগের সামান্তরিক বিধি অনুযায়ী এই সন্নিহিত বাহু দুটির যোগফল তাদের মধ্যবর্তী বড় কর্ণের সমান। অর্থাৎ সিবি ভেক্টর সমান হচ্ছে সিএ ভেক্টর প্লাস সিডি ভেক্টর। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা জাস্ট লক্ষ্য করি, সাপোজ এইরকম আছে। ওকে, এটা হচ্ছে আমাদের সামান্তরিক। এটা কি? এটা হচ্ছে আমাদের কি সামান্তরিক। সো যদিও আমি সেইভাবে তো আঁকতে পারবো না, জাস্ট হাত দিয়ে দেখো। সো লক্ষ্য করে এখানে আমি নাম দিলাম, এটা হচ্ছে কি আমাদের আহ কি কি দেব, এখানে আমি দিলাম হচ্ছে পি, পি, এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। সো এখানে দেখো আমি সন্নিহিত বাহু যে কোনো কিছু ধরতে পারি। সো সন্নিহিত বাহু তুমি এই দুইটাকেও ধরতে পারো, এই দুইটাকেও ধরতে পারো, কোনো ব্যাপার না, এই দুইটাকেও ধরতে পারো। সো আমি কোনটাকে ধরবো তোমার ইচ্ছা অনুযায়ী, আমি পি এবং এস এই যে বাহু দুইটা আছে এই বাহু দুইটাকে সন্নিহিত বাহু ধরলাম। তাহলে কি হবে বলো? সো এখানে আমাদের এইভাবে আছে এবং এইভাবে আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি আমাদের এই দুইটা হচ্ছে সন্নিহিত বাহু এবং তাদের মাঝে যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে অবশ্যই কি অবশ্যই এই বিন্দু পর্যন্ত এই কর্ণটাকে নির্দেশ করতেছে। তাহলে কি হবে? তাহলে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে কি এই যে কর্ণ, এই কর্ণের অবশ্যই তোমাকে একটা নাম দিতে হবে, কর্ণের নাম আলাদা দিতে হবে। সো এখানে তুমি ধরে নাও এ বি। সো দেখো এখানে যে ব্যাপারটা এখন ঘটবে, তুমি এই পাশ দিয়ে দিলে তুমি বি এ ভেক্টর ধরতে হবে তোমাকে, আর যদি তুমি এই পাশ দাও তাহলে এ বি ভেক্টর ধরতে হবে। সো এখানে আমি তাহলে বড় দিচ্ছি। তাহলে লক্ষ্য করো যে বিষয়টা সেটা হচ্ছে কি, যদি দুইটা সন্নিহিত বাহুকে তুমি ভেক্টর ধরো তাহলে এই দুইটা সন্নিহিত বাহুর যোগফল তাদের মধ্যবর্তী কি বড় কর্ণের সমান। সো এখানে এইটা হচ্ছে আমাদের বড় কর্ণ। ওকে, সো এবি কর্ণ বা এবি ভেক্টর সমান, এখন আমি কি লিখবো? অবশ্যই যেটা লিখবো সেটা হচ্ছে কি এস ভেক্টর প্লাস পি ভেক্টর অথবা পি ভেক্টর প্লাস এস ভেক্টর, পি ভেক্টর প্লাস পি এস ভেক্টর। সো এটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের সামান্তরিক বিধি। আচ্ছা, এই জিনিসটাকে আমি যদি আরেকভাবে বিশ্লেষণ করি, জাস্ট একটু খেয়াল করো। সাপোজ এইরকম আছে, এইরকম আছে। এখন লক্ষ্য করো আমাদের এইখানে যেটা যে এ বি সি ডি। এখন দেখা গেল যে এই দুইটাকে সন্নিহিত ধরি, এই পাশে এই পাশে গেল। আচ্ছা, এখন আমি কিন্তু এই, তাহলে আমাকে ধরতে হবে কোনটা? অবশ্যই এই যে আমাদের কর্ণটা আছে এইটা। তাহলে কর্ণ হচ্ছে আমাদের এখানে সাপোজ এইভাবে আছে সিবি কর্ণ। সো আমি যদি এখানে এই সামান্তরিককে না ধরে আমি যদি এই জিনিসটা একটু লক্ষ্য করো যে এই যে সিএ এই বাহুটাও যতটুকু, এই ডিবি এই বাহুটাও ততটুকু না? অবশ্যই ততটুকু, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান।
সো আমি যদি এই সি এর সমান ডিবি নিই তাহলে এখানেও আমি এই তীর চিহ্নটা দিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখন আমি যদি জিনিসটাকে সামান্তরিক না ধরে এই ত্রিভুজটা ধরি, তাহলে ত্রিভুজ যোগের যে আমাদের ত্রিভুজ বিধি যেটা ছিল, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, সেটা অনুযায়ী কি হবে? অবশ্যই দেখো যে পিছন পিছন আমাদের কোনটা লাইনে আছে, এই যে এইটা কিন্তু এই পাশ দিয়ে এই পাশ দিয়ে গেছে, আর এইটা কিন্তু আমাদের এখানে গিয়ে বাধা দিছে। তার মানে এই সিবি সমান, সিবি ভেক্টর সমান আমরা লিখব সিডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর। ওকে, সো এইটা আমরা কোথা থেকে পাইলাম? এই ত্রিভুজ যোগের বিধি, অর্থাৎ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। আবার এটাকেই তুমি সামান্তরিক চিন্তা করে দেখো, এই একই আসতেছে। কারণ কি, এই যে আমাদের মধ্যবর্তী যে কর্ণ সিবি, এই সিবি ভেক্টর সমান অবশ্যই কি হবে? এই যে তাদের সন্নিহিত বাহুর যোগফল, অর্থাৎ সিএ ভেক্টর, সরি, সিএ ভেক্টর প্লাস কি সিডি ভেক্টর। এই দুইটাও যে কথা, আমাদের এইখানে কি ঘটলো? সিডি প্লাস ডিবি। সো একই কথা, তাই না? কারণ কি, তুমি কিন্তু এই ডিবি এর জায়গায় তুমি জাস্ট সিএ লিখতে পারো, নো প্রবলেম, কারণ এইটা আর এইটা সমান। সো যে ব্যাপারটা, এবং কি, এবং তাদের কিন্তু অবশ্যই ডিরেকশনটাও সমান। কারণ সমান্তরাল হওয়ার ক্ষেত্রে বা সমান্তর হওয়ার ক্ষেত্রে মেইন কথা হচ্ছে তাদের ডিরেকশনও সমান থাকবে, পাশাপাশি তাদের কিন্তু এই যে এটা বিপরীত বাহুদ্বয় সমান হবে। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করব? সামান্তরিক বিধি নির্ণয় করব ভেক্টর যোগের। সো আমি যদি তোমাদেরকে একটা দেই, সাপোজ এইরকম আছে। সো দেখো এইরকম আছে, এবং আমি নাম দিলাম হচ্ছে পি কিউ আর এস। সো এখানে হচ্ছে আমি সন্নিহিত বাহু এটা ধরলাম, সাপোজ এইভাবে আছে। সো এখান থেকে তুমি কি করবা? একটু টাইমটা উল্লেখ করে জানাবে যে ভেক্টর যোগের সামান্তরিক বিধির নিয়ম অনুযায়ী এখানে কি ঘটনা ঘটবে। ওকে, অর্থাৎ এই সমীকরণটা কি আসবে, জাস্ট সেটাই একটু জানাবে। তাহলে আমাদের ভেক্টর যোগের যে সামান্তরিক বিধি, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার। জাস্ট এখন আমরা জানবো হচ্ছে কি অবস্থান ভেক্টর। সো দেখো অবস্থান ভেক্টর জিনিসটা কি। সাপোজ এক্ষেত্রে আমাকে একটা বিন্দু ধরতে হবে, মূল বিন্দু ধরতে হবে। সো আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা বিন্দু যেটার নাম হচ্ছে ও বিন্দু। সো আর একটা বস্তু ধরে নিতে হবে, বা একটা বস্তুর বা তোমার যারও যে কিছুরই হোক, সো সেইটার একটা বিন্দু ধরে নিতে হবে। সাপোজ এইখানে আর একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ বিন্দু। তাহলে এই এ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? অবস্থান ভেক্টর হচ্ছে এই ও এ, এটাই হচ্ছে আমাদের এই এ বিন্দুর কি অবস্থান ভেক্টর। জিনিসটা কি ক্লিয়ার? অর্থাৎ মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর যেটা অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে যে রেখাটা দেব, সেটাই হচ্ছে কি ওই বিন্দুর অবস্থান ভেক্টর। এবার লক্ষ্য করো, সাপোজ এইখানে একটা বিন্দু আছে যেটার নাম হচ্ছে বি বিন্দু। তাহলে এই বি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? অবশ্যই মূল বিন্দু থেকে যেটা, সেটাই হচ্ছে কি আমাদের এই বি বিন্দুর অবস্থান ভেক্টর। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এই এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? ও বি ভেক্টর। এখন যদি তোমাকে এখান থেকে বলা যায় যে তুমি কি করো, তুমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী তুমি এখানে কাজ করো, তাহলে লক্ষ্য করো তো ব্যাপারটা কি দাঁড়ায়। আমাদের এইখানে তাহলে এবি ভেক্টর আমরা পাচ্ছি না একটা? অবশ্যই এবি ভেক্টর পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কিভাবে জানি? আচ্ছা, এখানে আমরা এখান থেকে এইদিকে দিতে পারি, অথবা এখান থেকে এইদিকে দিতে পারি। সো এখন লক্ষ্য করে এইভাবে আছে। তাহলে এইখান থেকে অবস্থান ভেক্টর এই দুইটা বিন্দুর ছিল, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, এই বিন্দুটার অবস্থান ভেক্টর ও বি। এবং এখন এইখান থেকে বলা হয়েছে যে তাদের কি বের করো? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী তাদের মানটা বের করো। তাহলে কি হবে? এই যে এটাই হচ্ছে তাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধির মান। তাহলে এটার মান কি হবে? অবশ্যই বি এ ভেক্টর লিখতে হবে। সো আমরা কি জানি যে আমাদের, দেখো,
না, এখানে তোমাকে যে বিষয়টা বুঝতে হবে, এখানে কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, বিয়োগ নয়। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এই যে এইটা যাচ্ছে আমাদের এই দিকে, দেন এইটার পিছনে পিছনে, অর্থাৎ তারা এই দিকে যাচ্ছে। সো এটা কি করবে, এইটার পিছনে পিছনে যাচ্ছে, বাট এইটা কিন্তু এখানে এসে বাধা দিচ্ছে। তার মানে যেটা বাধা দিচ্ছে সেইটা লিখতে হবে, ওয়ে ভেক্টর এটা বাধা দিচ্ছে, এইটা সমান হচ্ছে আমি এখন লিখতে পারি কি ভেক্টর, ওবি ভেক্টর প্লাস কি, প্লাস হচ্ছে কিন্তু আমাদের বিএ ভেক্টর। এই যে আমি কিন্তু কি করলাম, দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করলাম, দেন আমি কি করলাম, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমি এইটা পাইলাম। এখন যদি তোমাকে বলা হয় যে এইটা সাপোজ এখান থেকে এই দিকে দেয়া হলো, সো সেক্ষেত্রে কি হতো, তো তাহলে আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এইটা আর এইটা এই দিকে যাচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু এইটার পিছন পিছন আসতেছে, বাট এইটা কিন্তু এখানে গিয়ে বাধা দেবে। তাহলে এক্ষেত্রে ওবি ভেক্টর সমান আমরা লিখবো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী ওবি ভেক্টর সমান হচ্ছে এই দুইটার যোগফল, অর্থাৎ ওয়ে ভেক্টর প্লাস হচ্ছে আমাদের এবি ভেক্টর। জিনিসটাকে ধরতে পারছো? তাহলে অবস্থান ভেক্টর থেকে এটা নির্ণয় করা সম্ভব। এখন তোমাকে বলা হলো যে না তুমি এটা কি করো, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। তাহলে এখানে লক্ষ্য করো তো আমাদের কোন পয়েন্ট থেকে দুইটা বাহু সরে গেছে, এই যে এই পয়েন্ট থেকে এই বাহুটা এই দিকে সরে গেছে, এই বাহুটা এই দিকে সরে গেছে। তাহলে এই দুইটা বাহুর বিয়োগফল যেটা দ্বারা তারা সীমাবদ্ধ সেটার সমান। তাহলে এটা তুমি এই পাশ দাও নাকি এই পাশ দেবে সেটা তোমার ব্যাপার। সাপোজ এই দিকে আছে, এখন প্রশ্নে তোমাকে সেটা দিয়ে দেবে কোন দিকে আছে। তো এই দিকে থাকলে কি হবে, অবশ্যই বিএ ভেক্টর। তাহলে আমি দেব হচ্ছে বিএ ভেক্টর সমান কি হবে বলো তো, কোন সময় তুমি ওবি আগে নেবে নাকি ওএ আগে নেবে, অবশ্যই যেহেতু এখানে টার্মিনাল আছে এ, সুতরাং ওএ ভেক্টরটা তোমাকে নিতে হবে আগে, মাইনাস ওবি ভেক্টরটা নিতে হবে পরে, অর্থাৎ ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি আমরা করলাম। ঠিক এবার যদি তোমাকে এই দিকে দিয়ে দেয় তাহলে জাস্ট একটু উল্টা হবে, সেটা হচ্ছে কি, দেখো এই যে এইটাই হবে বাট এবি ভেক্টর হবে সেক্ষেত্রে। এবি ভেক্টর সমান হচ্ছে আমাদের কি, অবশ্যই এই ওবি ভেক্টর আগে আসবে, মাইনাস ও এ ভেক্টরটা একটু পরে যাবে। এটা হচ্ছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি থেকে আমরা এটা করলাম। তাহলে এইভাবে তোমাকে কি করতে হবে, অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। সো অবস্থান ভেক্টর থেকে আমরা ভেক্টর যোগের বা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুযায়ী কিন্তু এইভাবে কি করতে পারি, মান নির্ণয় করতে পারি। আশা করি জিনিসটা তোমরা সবাই ধরতে পারছো। সো এখন তোমাদের যে কাজটা থাকবে এইখান থেকে, সাপোজ আমি এখানে অবস্থান ভেক্টর থেকে তোমাকে এইভাবে দিয়ে দিলাম যে আমাদের এইভাবে এক্স, এখানে মূল বিন্দু হচ্ছে আমাদের ও, আর এখানে এক্স বার ধরে নাও, আর হচ্ছে ওয়াই ও ওয়াই বার ধরে নাও। সো এখানে দেখো সাপোজ এইখানে একটা বিন্দু আছে, যেই বিন্দুটাকে আমি নাম দিলাম হচ্ছে এক্স, আর এইখানে একটা বিন্দু আছে ওয়াই। সরি এক্স ওয়াই আর দেবো না, কেননা এক্স ওয়াই তো এখানেই আছে, সো নো প্রবলেম, বাট আমি দিলাম হচ্ছে পি কিউ। আচ্ছা এখন লক্ষ্য করো এই পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, সেইটা নির্ণয় করার পর তুমি এইখান থেকে জাস্ট ত্রিভুজ বিধি, ত্রিভুজ কি কি করবা, অবশ্যই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বের করবা এবং ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা বের করবা, এটা তোমার কাজ। তাহলে মোটামুটি শেষ। সো এই ছিল হচ্ছে আজকের ক্লাস, কিছু বেসিক আলোচনা, কিছু যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলোর, এরপরে আমরা যখন অঙ্কগুলো করব তখন তো মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও কিছু সামান্য সামান্য বিষয়, বেসিক বিষয় ছিল যেগুলো থেকে এমসিকিউ আসে, বাট কোনো প্রকার অঙ্ক করাকরি লাগে না, সো সেগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। সেগুলো তোমরা একটু পড়ে নিলেই পারবে এবং সেগুলো গুরুত্বপূর্ণ না। সো আজকে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়েই জাস্ট হালকা করে একটু আলোচনা করলাম। অধ্যায়টা একেবারে সোজা, খুব কঠিন না। সো অবশ্যই আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই তোমরা কি করবা, কমেন্ট করে জানাবা। এবং আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা জানো প্রতিটি অধ্যায়ের কিন্তু আমরা ক্লাস নেই, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবের। তো তোমরা যদি উচ্চতর গণিতের সবগুলো অধ্যায় পেতে চাও, সবগুলো অধ্যায়ের ক্লাস পেতে চাও, জাস্ট ডেসক্রিপশন বক্সে একটু ক্লিক করবা, দেন তোমরা উচ্চতর গণিতের সবগুলো অধ্যায়ের প্লে লিস্ট লিংক পাবে। তোমার যেটা প্রয়োজন তুমি সেই অধ্যায়ের ভিডিওগুলো দেখে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।